আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে আমাদের সিলেবাস ধরে পড়াগুলো আগাচ্ছিলাম। তো বর্তমানে আমাদের মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তোমাদের মূল্যায়নের একটি ব্যবস্থা করা হয়েছে অ্যাসাইনমেন্ট আকারে। মানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। অর্থাৎ তোমরা খেয়াল করবে প্রত্যেকটা অধ্যায়, নবম দশম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায় যখন তোমরা পড়ো, অধ্যায়ের শুরুতে কিন্তু লেখা আছে যে এই অধ্যায়টা পড়ে তুমি আসলে কি শিখতে পারবে। তো মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই অ্যাসাইনমেন্টগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে এবছর করোনার কারণে যে ক্লাসগুলো হতে পারেনি, সেই ক্লাসগুলো না হওয়া সত্ত্বেও যাতে এই অ্যাসাইনমেন্টগুলো করার মাধ্যমে হলেও তুমি যাতে এই চ্যাপ্টার থেকে যা শেখা দরকার ছিল সেই শিখন ফলটা তোমার অর্জিত হয়েছে কিনা, তুমি শিখন ফলটা বুঝতে পেরেছো কিনা। আমরা যদি নর্মাল অবস্থা থাকতো, যে করোনাকালীন সময় নয়, স্বাভাবিক অবস্থা থাকতো, তাহলে অবশ্যই এই মূল্যায়নটা আমরা পরীক্ষার মাধ্যমে করতাম। তোমাদেরকে পড়া ধরতাম, ক্লাসে বিভিন্নভাবে প্র্যাকটিস করানোর চেষ্টা করতাম, তারপর পরীক্ষা হতো, মূল্যায়ন হতো। এই জিনিসগুলো যেহেতু হচ্ছে না, তারপরেও যাতে আমাদের সিলেবাসে কোনো ঘাটতি না থেকে যায়, তাহলে মোটামুটি শুধুমাত্র এই জিনিসটা যাচাই করার জন্য অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে যে তুমি আসলে জিনিসটা কতটুকু বুঝেছো। নবম দশম শ্রেণীর প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা, যেটা অলরেডি তোমাদের সবার হাতে হাতে চলে গিয়েছে, অ্যাসাইনমেন্টটাতে সবাই খেয়াল করবে অ্যাসাইনমেন্টের যে টপিকটা সেটা হচ্ছে হাতে কলমের কাজের মাধ্যমে খাদ্য লবণ এবং বালুর মিশ্রণকে পৃথক করতে হবে। এটা হলো তোমার কাজ। এরপরে দেখবে কতগুলো নির্ধারিত প্রশ্ন দেওয়া আছে। তো এই নির্ধারিত প্রশ্নের আলোকে তোমাকে এই উত্তরটা সাজাতে হবে। তাহলে কিভাবে লিখব, আজকের ক্লাসে আমরা সেই অ্যাসাইনমেন্টে কিভাবে লিখতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টই হচ্ছে হাতে কলমে খাদ্য লবণ ও বালুর মিশ্রণ পৃথকীকরণ। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে পদার্থের অবস্থায় একদম শেষের দিকে আমরা ঊর্ধ্বপাতন নিয়ে পড়েছিলাম। তো ঊর্ধ্বপাতিত বস্তু এবং নর্মাল বস্তু, অর্থাৎ উদ্দায়ী কোনো বস্তু এবং সাধারণ বস্তু, যেটা সাধারণ তাপমাত্রায় সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে, এই তিনটে অবস্থায় থাকতে পারে। এদের মধ্যে আসলে পার্থক্যটা কী? ঊর্ধ্বপাতিত বস্তুর পার্থক্য হচ্ছে যে একে যদি আমরা তাপ দিই তাহলে এটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে, আর যখন এই বাষ্পকে ঠান্ডা করা হবে সেটা সরাসরি কঠিনে পরিণত হয়ে যাবে, মাঝখানে তরলের কোনো স্টেজ থাকবে না। কিন্তু অন্য যে কোনো স্বাভাবিক বস্তুকে যদি তাপ দেওয়া হয় সেটা সরাসরি কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, আবার শীতলীকরণ করা হলে বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিন, এই তিনটা অবস্থা হয়ে যেতে হবে। তার মানে ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে একটা অবস্থা মিসিং, তরল অবস্থাটা নেই। আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেখানে দেখো খাদ্য লবণ এবং বালুর মিশ্রণের কথা বলা হয়েছে। এখন খাদ্য লবণ কি উদ্দায়ী, বালু কি উদ্দায়ী, কোনটা উদ্দায়ী? খাদ্য লবণ এবং বালুর মধ্যে কোন জিনিসটা ঊর্ধ্বপাতিত, নাকি কোনোটাই ঊর্ধ্বপাতিত নয়? এখন তোমাদের দেখবে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টে প্রশ্ন দেওয়া হয়েছে যে এটা কোন পদ্ধতির মাধ্যমে করা হবে। তাহলে উত্তরের শুরুতেই তোমাকে লিখে নিতে হবে যে হাতে কলমে খাদ্য লবণ এবং বালুর মিশ্রণ পৃথকীকরণের ক্ষেত্রে যদি খাদ্য লবণটি আয়োডিন মিশ্রিত হয়, সেক্ষেত্রে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে আমি মিশ্রণ দুটিকে আলাদা করব। 2, যদি খাদ্য লবণটি আয়োডিন মিশ্রিত না হয়, সেক্ষেত্রে পরিস্রাবণ পদ্ধতিতে বা পাতন পদ্ধতিতে আমি মিশ্রণ দুটিকে আলাদা করব। তাহলে কি বললাম? যদি খাদ্য লবণে আয়োডিন মিশ্রিত থাকে। তোমরা খেয়াল করবে তোমাদের বইয়ের সৃজনশীল অংশে যে অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেখানে দেখবে এই একই প্রশ্ন আছে, তবে সেখানে লেখা আছে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ, এবং আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেখানে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের কথা বলা নেই, বলা হয়েছে খাদ্য লবণ। এবং মূল্যায়নের ক্ষেত্রে বলা হয়েছে যে কি দুইটি পদ্ধতির মাধ্যমে তুমি আলাদা করবে, সেই পদ্ধতি দুটো যদি না লিখো তাহলে কিন্তু তুমি মূল্যায়নের নাম্বার কম পাবে। তার মানে এখানে প্রথমেই তোমাকে বলে নিতে হবে খাদ্য লবণ এবং বালুর মিশ্রণকে আমি দুটি পদ্ধতিতে আলাদা করতে পারি। যদি খাদ্য লবণের সাথে আয়োডিন মিশ্রিত থাকে সেক্ষেত্রে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় আলাদা করব। যদি খাদ্য লবণের সাথে আয়োডিন মিশ্রিত না থাকে সেক্ষেত্রে পরিস্রাবণ পদ্ধতিতে আলাদা করব।
দেখো ঊর্ধ্বপাতনের মানে হচ্ছে খাদ্য লবণের সাথে আয়োডিন মিশ্রিত থাকবে, আর এই পরিশ্রমণ পদ্ধতি তখন হবে যখন খাদ্য লবণের সাথে আয়োডিন মিশ্রিত থাকবে না। এই হলো দুটি পদ্ধতির নাম, একটা হলো ঊর্ধ্বপাতন আর একটা হলো পরিশ্রাবণ পদ্ধতি। আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়াতেও পারছি, পরিশ্রমণ পদ্ধতিও পারছি। এখন কথা হলো, এখন বলা হয়েছে পরীক্ষা পদ্ধতি বর্ণনা করতে। তাহলে পরীক্ষা পদ্ধতি যদি বা পরীক্ষার যে কার্যপ্রণালীটা বর্ণনা করতে হয়, আমরা যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট, ব্যবহারিক খাতা লিখে আমরা অভ্যস্ত। ব্যবহারিক খাতায় প্রথমে আমাদের যেটা করতে হয়, পরীক্ষণের নাম লিখতে হয়। তাহলে অ্যাসাইনমেন্টের প্রথম অংশটাই ছিল পরীক্ষণের নামটা আসলে কী হবে, কোন পদ্ধতিতে তুমি করবে সেটার নাম কিন্তু লেখা হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পরীক্ষণটাকে তুমি কিভাবে বর্ণনা করবে। তাহলে পরীক্ষণকে বর্ণনা করার জন্য যেহেতু আমার 2টা পদ্ধতি রয়েছে, আমার পাঠ্যপুস্তকে কিন্তু পরিশ্রাবণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়নি। তো পাঠ্যপুস্তকে আমার আলোচনা করা হয়েছিল ঊর্ধ্বপাতন পদ্ধতি নিয়ে। তাহলে আমরা শুধুমাত্র এখানে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে কিভাবে আলাদা করা হয় সেই পদ্ধতিটি নিয়ে আলোচনা করব। তাহলে খাদ্য লবণ এবং বালুর মিশ্রণ পৃথকীকরণের জন্য ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার কার্যপ্রণালী সেটা লিখব। সেটার যে কার্যপ্রণালী সেটা হচ্ছে, প্রথমেই আমি একটু চিত্রের সাহায্যে যদি দেখানোর চেষ্টা করি, যে একটা বিকার থাকবে, সেই বিকারে খাদ্য লবণ এবং বালু মিশ্রিত থাকবে, এবং খাদ্য লবণটা কিন্তু আয়োডিন মিশ্রিত আগে থেকে অবশ্যই, না হলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া কিন্তু এর জন্য প্রযোজ্য হবে না। তাহলে বিকারে খাদ্য লবণ এবং বালি মিশ্রণ রয়েছে। একটা ত্রিপদ স্ট্যান্ড নিলাম, ত্রিপদ স্ট্যান্ডের উপর তার জালি দিয়ে নিচে বা গ্যাস বার্নার বা স্পিরিট ল্যাম্প দিয়ে আগুন তাপ দেওয়ার ব্যবস্থা থাকবে, এবং খাদ্য লবণ এবং বালুর মিশ্রণ থেকে যে বাষ্পটা তৈরি হবে সেই বাষ্পটা যাতে বের হয়ে যেতে না পারে, এ কারণে আমাদের বিকারের মুখে একটা ফানেল দেওয়া হবে, এবং ফানেল হচ্ছে অনেকটা চোঙের মতো। আমার লেখার সুবিধার জন্য আমি এখানে চোঙের মাথাটা ছোট করে লিখেছি। তোমরা বইয়ে যে চিত্রটা আছে সেটাই যখন ফলো করবে তখন দেখবে এখানে ফানেলের মাথাটা আরেকটু বড়, এবং ফানেলের একদম মাথায় একটা ভেজা তুলা দেওয়া আছে, এবং প্রত্যেকটা অংশকে একই দিকে চিহ্নিতকরণ করবে। ঠিক আছে, কার্যপ্রণালীর পরেই তোমার চিত্রের কথা বলা হয়নি, চিত্র আঁকবে তোমরা, বইয়ে যে চিত্রটা আছে সেটা আঁকবে। তাহলে চিত্র আঁকার সময় তুমি ত্রিপড স্ট্যান্ড আঁকবে, গ্যাস বার্নার বা স্পিরিট ল্যাম্পের কথা লিখবে, তার জালিকে চিহ্নিতকরণ করবে, এবং বিকারের নিচের দিকে খাদ্য লবণ যে আয়োডিনের মিশ্রণ আছে সেটাকে চিহ্নিত করবে। এটা যে বিকার সেটা বলবে, এটা ফানেল এবং এটা ভেজা তুলা, এই অংশগুলোকে চিহ্নিতকরণ অবশ্যই করতে হবে। তাহলে তোমার পরীক্ষার পদ্ধতি হলো ঊর্ধ্বপাতন হতে পারে, পরিশ্রাবণ হতে পারে। আর পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে, বর্ণনার ক্ষেত্রে শুরুতে বলে নিবে যে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ এবং বালুর মিশ্রণ থেকে পৃথকীকরণের উপায়। ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটি নিচে বর্ণনা করা হলো। 2 নম্বর প্রশ্নের উত্তর, ঊর্ধ্বপাতন প্রক্রিয়াতেই তুমি বাকি উত্তরটা লিখবে। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার বর্ণনার ক্ষেত্রে কার্যপ্রণালীটা কী হবে, আমি আমার যন্ত্রপাতি কার্যপ্রণালী লেখার সময় অবশ্যই আমাকে প্রয়োজনীয় উপকরণটা শুরুতে লিখে নিতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরে আমি কোন পদ্ধতিতে করছি সেটা লিখব। 2 নম্বর প্রশ্নের উত্তরে লেখার সময় আমি শুরুতে লিখে নিব যে খাদ্য লবণ আয়োডিন মিশ্রিত এবং আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ এবং বালুর মিশ্রণ থেকে পৃথকীকরণের জন্য ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটি নিম্নে বর্ণনা করা হলো। পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কী কী লাগছে, বিকার, ফানেল, ত্রিপদ স্ট্যান্ড, বার্নার এবং তার জালি, ভেজা তুলা, এগুলো হচ্ছে প্রয়োজন। এরপর আসছে পরীক্ষণের বর্ণনা বা কার্যপ্রণালী। তাহলে প্রশ্নে যেহেতু পরীক্ষণের পদ্ধতি বলা হয়েছে, তোমরা পরীক্ষণের পদ্ধতি লিখবে। পরীক্ষণের পদ্ধতি লিখে তুমি সম্পূর্ণ প্রক্রিয়াটা বর্ণনা করবে। তুমি যে সেট আপটা করেছো সেই সেট আপটা লিখবে, যে বিকারে খাদ্য লবণ এবং আয়োডিন নেওয়া হলো, এবং এরপর এই মিশ্রণটাকে ফানেল দিয়ে ঢেকে ভেজা তোলা দিয়ে আটকানো হলো এবং নিচ থেকে তাপ দেওয়ার ব্যবস্থা করা হলো। যেহেতু খাদ্য লবণ আয়োডিন মিশ্রিত, আমরা জানি আয়োডিন ঊর্ধ্বপাতিত বস্তু, ফলে আয়োডিন তাপে কঠিন অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হবে, কিন্তু উপরের শীতলীকরণের ব্যবস্থা থাকার কারণে এই বাষ্পটি, আয়োডিন বাষ্প, পাত্রের বাইরে যেতে পারবে না, এবং আয়োডিন বাষ্পটি এই বিকারের গায়ে জমা হতে থাকবে। এবং শীতলীকরণের ব্যবস্থা, এবং আমাকে অবশ্যই ফানেলটাকে বাহিরে একটা ভেজা কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে, এবং কোনোভাবেই যাতে এখান থেকে বাষ্প লিক না হয় এই ব্যবস্থা করতে হবে। এবং ভেজা কাপড় দিয়ে জড়ানোর ফলে এই বাষ্পটা যেহেতু শীতলীকরণের স্পর্শে আসছে, মানে বাষ্পকে শীতলীকরণ করা হচ্ছে। ঊর্ধ্বপাতিত বস্তুর ক্ষেত্রে যখন বাষ্পকে শীতলীকরণ করা হয় তখন সেটা তরলে না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয়, তাহলে এই ফানেলের এই গায়ে আয়নিনগুলো জমা হতে থাকবে। যেহেতু বালু ঊর্ধ্বপাতিত বস্তু নয়, এবং সেই সাথে বালুর গলনাঙ্ক অনেক বেশি হওয়ার কারণে সেটা কঠিন অবস্থা থেকে তরলে যেতে প্রচণ্ড তাপের প্রয়োজন। এতটুকু তাপ আমাদের পক্ষে কিন্তু
স্পিরিট ল্যাম্প বা গ্যাস বার্নার দিয়ে দেওয়ার সময়, ততক্ষণে আমাদের বিকার ফেটেই যাবে। সেক্ষেত্রে বালু নিচে পড়ে থাকবে, যেহেতু বালু উদ্দায়ী বস্তু নয় এ কারণে, এবং বালুর গলনাঙ্ক বেশি হওয়ার কারণে বালুকে আমি কোনোভাবেই ঊর্ধ্বপাতিত করতে পারবো না, বা বালু গলবেও না এবং বালু নিচে পড়ে থাকবে। এ অবস্থায় যখন সম্পূর্ণ আয়োডিন বাষ্প হয়ে যাবে এবং সম্পূর্ণ বাষ্পগুলো যখন এই ফানেলের এখানে কঠিন অবস্থায় পরিণত হবে, তখন আমি ফানেলটাকে উঠলে দেখা যাবে ফানেলের চতুর্পাশে আয়োডিন, কঠিন আয়োডিন, দানাদার আয়োডিন জমে আছে এবং পাত্রের নিচে বালু জমা হয়ে রয়েছে। তাহলে কিন্তু আমার মিশ্রণ থেকে খাদ্য লবণ এবং বালু দুটাই আলাদা হয়ে গেল। তাহলে এই পরীক্ষা থেকে তুমি কি পর্যবেক্ষণ করলে? এটা হলো তোমার 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এই পরীক্ষা থেকে কি পর্যবেক্ষণ এবং কি সিদ্ধান্তে পৌঁছাতে পারো। পর্যবেক্ষণ হলো পরীক্ষাটি করার পরে তুমি কার্যপ্রণালীতে লিখবে না যে এখানে ঊর্ধ্বপাতন হচ্ছে বা এই ধরনের কিছু, কার্যপ্রণালীতে লিখবে যে এখানে আয়োডিনগুলো বাষ্প হয়ে গেল, এতটুকু পর্যন্তই শেষ। পর্যবেক্ষণে এসে বলবে ফানেলটাকে খোলার পর তুমি কি দেখতে পেলে। ফানেলটাকে খোলার পর তুমি দেখতে পেলে যে ফানেলের গায়ে আয়োডিনগুলো জমা হয়ে আছে এবং পাত্রের নিচে বালু জমে আছে। এটা থেকে তুমি কি সিদ্ধান্তে পৌঁছাতে পারো? এসে আমি সিদ্ধান্ত থেকে এটা থেকে বোঝা যায় যে খাদ্য লবণের সাথে আয়োডিন মিশ্রিত ছিল এবং আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত বস্তু হওয়ার কারণে সে তাপ দেওয়ার ফলে সেটি সরাসরি কঠিনে পরিণত বাষ্পে পরিণত হয়ে যায় কঠিন থেকে, এবং শীতলীকরণ করার ফলে আয়োডিন বাষ্প আবার সরাসরি কঠিনে পরিণত হয়ে যায়। তাহলে সুতরাং আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত বস্তু এবং বালু উচ্চ গলনাঙ্কের কারণে বালু পাত্রের নিচেই জমা থাকবে। এবং সাবধানতা লিখতে হবে, সতর্কতা। তো সতর্কতা ক্ষেত্রে যেহেতু আমরা আগুন নিয়ে কাজ করছি, তাহলে খেয়াল রাখতে হবে যখন 1 নম্বর সতর্কতা অবশ্যই এটা হচ্ছে যে কোনোভাবেই যাতে এখান থেকে গ্যাস লিক না হয়, এবং হাত দিয়ে ধরে রাখার সময় কোনোভাবেই যাতে আগুনের হিট তোমার হাতে এসে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তোমাদের বইয়ে দেখবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঊর্ধ্বপাতন পদ্ধতি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং বালুর মিশ্রণ দিয়ে বইয়ে ঊর্ধ্বপাতনের একটা প্রক্রিয়া বর্ণনা আছে। সেখানে যেভাবে লেখা আছে তোমরা কিন্তু সেভাবেই সুন্দর করে লিখতে পারো। তবে 1 নম্বর যে প্রশ্নটা, কোন পদ্ধতিতে এই প্রক্রিয়াটি, এই দুটি মিশ্রণকে আলাদা করব, সেখানে অবশ্যই ঊর্ধ্বপাতন এবং পরিশ্রমণ দুটা পদ্ধতির নামই তোমরা বলবে, কারণ এটার জন্য 2 পদ্ধতির নাম না বললে তুমি কিন্তু অ্যাসাইনমেন্টের নাম্বার কম পাবে। 2 নম্বর প্রশ্নের উত্তরে গিয়ে তুমি যখন কার্যপ্রণালী বর্ণনা করবে তখন তুমি বলে নেবে যে আয়োডিনের জন্য নিম্নে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ এবং বালুর মিশ্রণ থেকে পৃথকীকরণের প্রক্রিয়াটি বর্ণনা করা হলো, এবং বর্ণনার শেষে চিত্রটা আঁকবে। কার্যপ্রণালীর পরে চিত্র আঁকবে এবং চিত্রর পরে তুমি পর্যবেক্ষণ লিখবে যে তুমি কি দেখতে পেলে। কার্যপ্রণালী মানে হচ্ছে কি কি করলে, তুমি করার পরে কি দেখলে, এবং সিদ্ধান্ত হলো দেখে তুমি কি বুঝলে, এবং এরপরে তুমি লিখবে সতর্কতা। তাহলে আমি একটু পয়েন্টগুলো যদি তোমাদের একটু লিখে দিই, তাহলে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা তোমরা আগে থেকে পেয়েছো। তো 1 নম্বর প্রশ্নের উত্তরটাই হচ্ছে আমার পরীক্ষণের নাম। তাহলে 1 নম্বর প্রশ্ন পরীক্ষণের নাম এভাবে না লিখে তোমাকে আমি জাস্ট হিন্টস দিচ্ছি যে কীভাবে আসলে ভিতরে জিনিস। 1 নম্বর প্রশ্নের উত্তরে তুমি পরীক্ষণের নামটা লিখবে, ঊর্ধ্বপাতন এবং পরিশ্রমণ। 2 নম্বর প্রশ্নে বলে নিবে যে তুমি আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ এবং বালুর পৃথকীকরণের প্রক্রিয়াটা তুমি বর্ণনা করছো। তুমি কিন্তু পরিশ্রমণেরটা বর্ণনা করছো না, অর্থাৎ খাদ্য লবণ এবং বালুরটা বর্ণনা করছো না, আয়োডিন মিশ্রিত বর্ণনা করছো। কারণ হলো তোমার এটা পাঠ্য বইয়ের সাথে সঙ্গতিপূর্ণ, কারণ পরিশ্রমণ পদ্ধতি তোমার পাঠ্য বইয়ে কিন্তু দেয়নি। তাহলে কার্যপ্রণালী এবং বা পরীক্ষণের পদ্ধতি লিখে তুমি তোমার বর্ণনাটা শুরু করবে যে কী কী বর্ণনা দিলে, এবং সেই অনুযায়ী তুমি তোমার যন্ত্রপাতি সেট করে চিত্র দিবে। 3 নম্বর হলো পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। পর্যবেক্ষণের সিদ্ধান্তে গিয়ে তুমি পর্যবেক্ষণে লিখবে তুমি কী কী অবজার্ভ করলে, সিদ্ধান্তে লিখবে এই অবজারভেশন থেকে তোমার কি মনে হলো। তোমার এটাই মনে হবে যে আমার খাদ্য লবণে আয়োডিন মিশ্রিত ছিল, আয়োডিন এখানে ঊর্ধ্বপাতিত বস্তু, এবং বালু সেটা হচ্ছে উদ্দায়ী নয়, এবং এই দুটো মিশ্রণকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা সম্ভব। সাবধানতার ক্ষেত্রে যেহেতু আমরা গ্যাস বার্নার ব্যবহার করছি বা আগুনের সংস্পর্শে আসছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কোনোভাবে গায়ে আগুন না লেগে যায়, এবং ফানেলের ভেজা কাপড়টা জড়ানোর সময় ধরে রাখতে হবে, এবং কোনোভাবেই যাতে গ্যাস লিক না হয়। কারণ গ্যাস লিক হলে, অর্থাৎ মানে বাষ্প যদি একটু লিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি আয়োডিনটা ভালোভাবে পাবে না, আয়োডিন বাষ্প হয়ে বাইরে বের হয়ে যাবে। আর তুমি কিন্তু ফানেলের শীতলীকরণের একটা ব্যবস্থা করছো, এই কারণেই ওখানে যেহেতু ঊর্ধ্বপাতিত বস্তু শীতলীকরণ করার সাথে সাথে সেটা কঠিনে যাবে, তখনই তুমি এটাকে আলাদা করতে পারবে, না হলে তোমার আয়োডিনটা লস হয়ে যাবে।
সম্পূর্ণ আয়োডিনটা তুমি পারবে না বালু থেকে আলাদা করতে, কিছু লস হয়ে যাবে। তাহলে এই হলো আমার সাবধানতা। তাহলে এই প্রক্রিয়াগুলো নিয়ে আমাদের অ্যাসাইনমেন্টটাকে খুব সুন্দরভাবে তোমরা সাজিয়ে লিখবে। তো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তৃতীয় অ্যাসাইনমেন্টগুলো নিয়ে কথা বলবো, এবং আমাদের যে সিলেবাসটা, নতুন করে যে একটা সিলেবাস তোমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে, প্রথম 1, 2, 3 তিনটা অধ্যায় তোমাদের মার্চ পর্যন্ত আমাদের পড়ানো হয়েছিল। এরপর চতুর্থ অধ্যায়টা তোমাদের কিছুদিন আগে আমি ক্লাস নিয়েছি, পর্যায় সারণী, সেটা আমাদের শেষ। এরপরে এখন আমাদের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 4টা অধ্যায় আমাদের বাকি থাকে। এই 4টা অধ্যায়ের উপর আমাদের পরবর্তী ক্লাসগুলো যায়। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে, এবং অ্যাসাইনমেন্ট লেখার সময় অবশ্যই হাতের লেখা সুন্দর করবে, এবং কাটাকাটি একদমই করা যাবে না। এবং উত্তরগুলো লেখার সময় বইয়ের ভাষাটার থেকে তুমি নিজে যে কথাগুলো বুঝতে পারছো তোমার নিজের ভাষায় লেখাটা হলে অ্যাসাইনমেন্টের নাম্বারটা ভালো আসবে, কারণ এখানে তোমার সৃজনশীলতার প্রকাশ পাবে, এবং তুমি জিনিসটা যে কতটুকু বুঝতে পেরেছো সেটা কিন্তু তোমার লেখা দেখলেই বোঝা যাবে। এবং অবশ্যই নিজের হাতে লিখবে, অন্য কাউকে দিয়ে লেখাবে না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।